কারা ভোট দেবে, কাদের নির্বাচিত করবে, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই যে জিনিসটা চালু হয়েছে, গত 3 মাস ধরে চলছে, তার নিষ্পত্তি এখনো হলো না। বহু মানুষ, বহু ভোটার, বহু নাগরিক এখনো চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে তারা আদৌ কি ভোট দিতে পারবেন এবারে নির্বাচনে। তারা কিন্তু সীমান্ত পেরিয়ে অনেক ঝুঁকি নিয়ে চলে আসা রোহিঙ্গা নন। সীমান্ত পেরিয়ে চলে আসা কিছু মানুষ পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় কখনো ছিলেন না, এ কথা আমি সাংবাদিক হিসেবে কখনো বলবো না, কিন্তু আমার চেনাশোনা যারা, খবর পাচ্ছি যারা এই ভোটার তালিকায় নাম থাকা নিয়ে চিন্তিত, তারা বংশানুক্রমে পশ্চিমবঙ্গের বাসিন্দা, 3-4 পুরুষ ধরে এখানে রয়েছেন। এর আগের 5-6টা নির্বাচনে তারা ভোট দিয়েছেন। এবারে তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন এই তালিকায় চলে গিয়েছে। সমাপতন নয়, সমাপতন হলে, কোইন্সিডেন্স হলে হয়তো খুশি হওয়ার কারণ থাকতো, একটা সফটওয়্যারে ভুল হয়ে গেছে, কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে গেছে, না, সমাপতন নয়। বাদ দেওয়া হয়েছে মুসলমানদের নাম। প্রথম যখন ইনুমারেশন ফর্ম সাবমিট করা হলো, তখন যাকে বলা হলো গোল্ডেন ম্যাচ, 4 পুরুষ ধরে পশ্চিমবঙ্গের একটি বিধানসভা কেন্দ্রে একই জায়গার বাসিন্দা, তার নিজের নামে জমির দলিল রয়েছে, পাসপোর্ট রয়েছে, খসড়া ভোটার লিস্টে তার নাম বেরোলো, চূড়ান্ত তালিকায় দেখা গেল তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গিয়েছে। সত্যি সত্যি কেন এটা হবে, কেন এটা হতে দেব আমরা, এটা বড় প্রশ্ন। সেই মুখে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা করছি। ভোটার তালিকা যদি প্রকাশিত হয়ে যেত, তাহলে অনেক সংশয়ের, অনেক অনিশ্চয়তার, অনেক জল্পনা কল্পনা নিষ্পত্তি হয়ে যেতে পারতো, সেটা হয়নি। বাদ পড়া মানে অনিশ্চয়তার তালিকায় চলে যাওয়া যে সমস্ত ভোটাররা, তাদের মধ্যে একটা বড় অংশ মহিলা, বড় অংশ মুসলমান, বড় অংশ দলিত, মানে সমাজের ব্রাহ্মণ্য প্রধান সমাজ যাদের একটু পিছিয়ে রাখে, যাদের একটু দ্বিতীয় শ্রেণী মনে করে, তারাই বাদ পড়ছেন। এটা আমরা এখনো পর্যন্ত দেখেছি, বলে এসেছি। আমি আজকে, আপনি প্রথমে আসলেন আমাদের অনুষ্ঠানে, আপনার বক্তব্য শুনতে চাই, আপনি কিভাবে পুরো ব্যাপারটাকে দেখেন। শর্মিষ্ঠা, প্লিজ বলুন। 2019 সালে যখন এনআরসি নিয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষ জানলাম, আসামের এনআরসি রেজাল্ট বেরোবার পর, সেই সময় নো এনআরসি মুভমেন্ট বলে একটা সংগঠন গড়ে উঠেছিল, এবং সেই সংগঠন, হ্যাঁ, তো সেই সংগঠনটি যেটা করেছে যে পরবর্তীকালে যখন প্রথম ঢেউটা শান্ত হয়ে গেল, তখন মানে মানুষজন অনেকেই এটা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে এনআরসি ব্যাপারটা ভোটের ইস্যু, ও ভোটের সময় ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া হয়, ওসব কিছু হবে না। মানে অনেক এগিয়ে থাকা মানুষ যারা এইসব বিষয় নিয়ে প্রচুর পড়াশুনো করেছেন, চর্চা করেন, তাদের মধ্যে অনেকেরই একটা সংশয় দেখা গিয়েছিল যে এরকম একটা কিছু হবে। তো আমরা যেটা করেছিলাম, আমরা এই কয়েকজন মানুষ, নো এনআরসি মুভমেন্ট এবং এপিডিআরও, এই অর্গানাইজেশনের যারা আমরা সদস্য, আমরা কিন্তু সেই সময় থেকে বরাবর এই কথাটাই বলে এসেছি যে এই যে ছক, এই ছকটা হচ্ছে মানে কর্পোরেট দ্বারা নির্দেশিত, এবং এটা করতেই হবে। যে ভারতে যিনি বা যারা ক্ষমতায় থাকবেন, তারা এটাকে মানে এক্সিকিউট করবেনি। মানে আজকে বিজেপি ক্ষমতায় আছে, বিজেপি করছে, বিজেপি না থাকলে যদি অন্য কেউ ক্ষমতায় আসে, সেও একইভাবে করবে। কারণ এই যে নাগরিকত্বের যে সংশোধনী আইনগুলো, যেগুলো আমরা বলে থাকি যে 1985-তে আসামের সংশোধনীটা হয়েছিল, 1986-তে প্রথম জন্মসূত্রে নাগরিকত্বকে বাদ দেওয়া হয়, 2003-এ মানে এনপিআর যে মানে পঞ্জি তৈরি করার, হ্যাঁ,
পপুলেশন রেজিস্টার যেটা করার কথা বলা হয় সেটা, এবং 2019-এর যে সিএ, এই যে সংশোধনীগুলো হয়েছিল, নাগরিকত্বের সংশোধনী, এই সংশোধনীগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এনআরসি মানে হতেই হবে। এই সংশোধনীগুলো বাদ না দিলে এনআরসির সম্ভাবনা কখনোই আমাদের কাছ থেকে চোখ রাঙাবেই এনআরসি। তো এইটাই ছিল আমাদের মূলত বক্তব্য। তো এইটা আমরা বলে দিয়েছি, মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। অনেকেরই মনে হয়েছে যে এটা হবে না, হয়তো এটা কেউ কেউ মনে করছে হবে, কিন্তু হবে না। কিন্তু দেখা গেল যে স্বাভাবিকভাবে আশঙ্কা যেমন ছিল সেরকমই হতে চলেছে। এবার যেহেতু 2019-এ একটা সারা ভারত জুড়ে, পশ্চিমবঙ্গে তো বটেই, সারা ভারত জুড়ে এনআরসি বিরোধী একটা হাওয়া উঠেছিল এবং এনআরসি বিরোধী আন্দোলনে বহু মানুষ অংশগ্রহণ করেছিলেন। সে সময় সাময়িকভাবে সরকার পিছিয়ে আসে এবং পরবর্তীকালে কোভিড যখন এলো, কোভিডকে তারা এটা তাদের ইয়ে হিসেবে মানে সুযোগ হিসেবে ব্যবহার করে, কোভিডের আড়ালে তারা কিন্তু কাজকর্মগুলো করে রাখে। যে বিভিন্ন লিঙ্কিং, আমরা জানি প্রচুর লিঙ্ক করিয়েছে, সবাই লাইন দিয়ে করিয়েছেন, কেউ কেউ হয়তো একটু তুমি করে করেননি, আমাদের মতো লোকজন কেউ কেউ করেননি, কিন্তু সারা ভারতেরই প্রায় কাজ গুছিয়ে ফেলেছে। এবং যেহেতু মানুষ এনপিআর সম্পর্কে সচেতন হয়ে গিয়েছিল, মানে সেই সময় প্রচুর এনপিআর সম্পর্কে কথাবার্তা হয়েছে, মানুষ ব্যাপারটা নিয়ে ভেবেছেন, তো এনপিআর কিন্তু মানুষ সতর্ক হয়ে গিয়েছিল। সরকার কিন্তু অন্য একটা পথ খুঁজলো, এটাকে তারা নির্বাচনের সঙ্গে যুক্ত করে দিল, যেটা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কথা আরজিআই এর, সেটাকে তারা নির্বাচনের সাথে যুক্ত করে দিল। তাতে তাদের বেশ কতগুলো সুবিধা হলো। এক হচ্ছে যে নির্বাচনের সঙ্গে যুক্ত যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো প্রত্যেকে নিজেদের ভোট শেয়ার বাঁচাবার জন্য তারা কিন্তু সবাই মানে একরকম বাধ্যতামূলক ভাবে, তাদের আপত্তি ছিল না, কারণ 2003-এ তো সবাই সই করেছিল ওই আইনে সংশোধনীতে, কিন্তু মানে এখানে একেবারে বাধ্যতামূলক ভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু সাহায্য করলো যে এই এসআইআর বলে যে জিনিসটাকে ওরা নতুন সেই, হ্যাঁ, তখন যেটা হলো যে এসআইআর এর মাধ্যমে যারা আর কি, এবং এসআইআর প্রথম থেকে কিন্তু এসআইআর সম্পর্কে সতর্ক করা হয়েছিল। এসআইআর এর যেটা সবচেয়ে বিপজ্জনক বিষয় সেটা হচ্ছে যে এসআইআর এর যে ডেটাগুলোকে নেওয়া হলো, সেই ডেটাগুলো সবই বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু সেই যে ডেটা সারা দেশ জুড়ে ওরা কালেকশন করেছে সেই ডেটা কিন্তু থেকে যাবে। এই ডেটাকে ব্যবহার করে পরবর্তীকালে যে কোনো সময় যে কোনো সরকার এসে কিন্তু এনআরসিটা করতে পারে। তো এরকম একটা পরিস্থিতিতে ওরা যেটা প্রথম দফায় বিহারের ক্ষেত্রে করেছিল, বিহারের ক্ষেত্রে একটা মানে ভোট দিতে দিল না, ভোট দেওয়াটা বেশ কিছু লোকের বাতিল হলো, এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল যে মহিলারা বাদ গেলেন, দলিতরা বাদ গেলেন এবং সংখ্যালঘুরা বাদ গেলেন। এবং যে চিৎকার শোনা গিয়েছিল যে প্রচুর রোহিঙ্গায় ভরে গিয়েছে, প্রচুর অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে, সেটা কিন্তু একদমই পাওয়া গেল না, বা অতি সামান্য পাওয়া গেল। ওদের দাবি কিন্তু একেবারেই ইয়ে হলো না। এবার ওরা যেটা করেছে সেটা হচ্ছে, মানুষ যত প্রতিবাদই করুক, ওরা কিন্তু কোনো প্রতিবাদকে কান দেয়নি, নিজেদের যেটা লক্ষ্য সেই লক্ষ্যেই ওরা একদম অবিচল থেকে ওরা কিন্তু বিহারে এসআইআরটা করিয়ে নিল। এবার পশ্চিমবঙ্গ ক্ষেত্রে ওদের হয়তো আলাদা একটা ছক ছিল, হয়তো কি ছিল একটা আলাদা একটা ছক ছিল, যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম যে নিয়মটাকে সম্পূর্ণটা বদলে ফেলেছে, ফর্মের চেহারাটা বদলে গেল। এবং আমরা এসআইআর ফর্মে একটা সেকেন্ড পার্ট ছিল, একটা দ্বিতীয় একটা পাতা ছিল, যে পাতাটা আমরা ফিল আপ করেছি সবাই, সেটা ছাড়াও একটা দ্বিতীয় পাতা ছিল, যেটার মধ্যে কিন্তু যে নিয়ম কানুন গুলো লেখা ছিল, সেই নিয়ম কানুন গুলোতে একটা জিনিস খুব স্পষ্ট ছিল যে 2003-এর যে সংশোধনী, নাগরিকত্ব আইনের সংশোধনী, সেই আইনকে ফলো করে এই এটা পাতাটা তৈরি করা হয়েছিল। সেটা কিন্তু জনসাধারণের হাতে মানে জেনারেলাইজ ভাবে ওরা দেয়নি, এটা একদম বেছে বেছে কেউ যদি চেয়ে থাকে যে আমাকে দিন, তাকে দেওয়া হয়েছে, সেখানে একদম সমস্ত ওই আইনগুলোকে ফলো করে করা হয়েছিল, কারণ ওটা চোখে পড়লে যে কেউ বুঝতে পারতো যে এটা 2003-এর সংশোধনী অনুযায়ী এটা এনআরসি হচ্ছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই এনআরসিটা হলো। এবার যেটা আইন ছিল সেই আইনটাকেও শেষ পর্যন্ত, যেটা আপনি বললেন যে আমরা প্রথম পর্যায়ে খসড়া তালিকায় যাদের নাম ছিল সেই নামগুলো থাকা সত্ত্বেও দেখা গেল যে জেনারেল মানে ফাইনাল তালিকাতে তাকে আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে। অদ্ভুত ভাবে যে বাচ্চা ছেলে মেয়েরা, যাদের কোনো প্রশ্নই ওঠে না
যে এটা হতে পারে বাড়ি তার বাবা মা সবাই নাগরিক, 2002 এর লিস্টে নাম আছে, প্রোজেনি ম্যাপিং এ তাদের মিলে যাওয়ার কথা, ওদের নিয়মে যেগুলো যেগুলো মেলে সেগুলোতে দেখা গেল বিশেষ করে বহু ক্ষেত্রে এটা ইয়ে হয়েছে, তারা ডিলিটেড হয়ে গেছে। আমার পরিচিত বেশ কিছু জনের হয়েছে যে 24-25 বছরের ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়েছে। সংখ্যালঘুদের ক্ষেত্রে তো ব্যাপক হারে করেছে, এলাকা ধরে, বিশেষ করে বর্ডার এলাকাগুলোতে একদম ধরে ধরে, মানে একই পরিবারের, মানে আমি একজনকে চিনি, মানে তিনি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, মন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন, সরকারি চাকরি করতেন, মানে তার পরিবারের 12 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছে এবং তিনি অবাক হয়ে গেছেন যে তার মানে ফ্যামিলিতে তারা অন্তত 200 বছর ধরে সেখানে বসবাস করছেন, তারা দাবি করছেন, মানে সেখানে এই ধরনের ঘটনা ঘুরি ঘুরি ঘটেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা কোনো নিয়ম কানুনই মানেনি, নিজেদের ইচ্ছা মতো যাদেরকে এরা মানে এই আপনি যেটা বললেন যে ব্রাহ্মণ্যবাদের যে থিওরি, সেই থিওরিকে ফলো করে যাদেরকে এরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে ইয়ে করবে, চিহ্নিত করবে বলে আগে থাকতে ঠিক করে রেখেছিল, তাদেরকেই এরা করলো। তার মধ্যে সংখ্যালঘুরা আছেন, তার মধ্যে মহিলারা আছেন, তার মধ্যে দলিতরা আছেন, আদিবাসীরা আছেন। বিশেষ করে জল জঙ্গল জমি যাদের অধিকারে আছে এই আদিবাসীদের, সেই আদিবাসীরা কিন্তু একটা বড় টার্গেট, যে আদিবাসীদেরকে ভুল বোঝানো হয় নানা রকম ভাবে, তো দিয়ে তাদেরকে মানে তাদের মধ্যেও সংগঠন করে ওরা আগে থাকতে একটা নিজেদের জায়গাও তৈরি করেছে। এরা কিন্তু একটা বড় শিকার হলেন।